বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতা কি করে হয়েছিল জেনে নেওয়া যাক। 1935 সালে রাজস্থানের জয়পুরের বাসিন্দা রামচন্দ্র শর্মা বলি বন্ধ করতে চেয়ে কালীঘাট মন্দিরের কাছে অনশন শুরু করেছিলেন। বেশিরভাগ বাঙালি রামচন্দ্রের এই কর্মসূচির বিরুদ্ধে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে সমর্থন করেছিলেন। রবীন্দ্রনাথের এই অবস্থানের বিরোধিতা করে ব্যঙ্গের সুরে আনন্দবাজার পত্রিকার দোল সংখ্যায় একটি কবিতা লিখেছিলেন বনফুল। কবিতা পড়ে রাগ তো নয়ই, বরং কবির সঙ্গে আলাপ করতে চাইলেন রবীন্দ্রনাথ। কিন্তু বনফুল জানালেন তিনি ব্রাহ্মণ ও ডাক্তার, তাই কল অর্থাৎ নিমন্ত্রণ ছাড়া কোথাও যান না। শেষমেশ সপরিবার বনফুলকে নিমন্ত্রণই জানালেন রবীন্দ্রনাথ। সেই থেকেই তাঁদের আলাপ ও ক্রমে ঘনিষ্ঠতা, এমনকি সেই ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে রবীন্দ্রনাথকে বিড়ম্বনায় ফেলেছিলেন বনফুল। ঘটনাটা অনেকটা এরকম। বনফুলের মানুষের মন গল্পটি পড়ে ভারী খুশি হয়ে রবীন্দ্রনাথ চাইলেন অনুজ লেখককে কিছু একটা উপহার দিতে। বনফুল আবদার করলেন উপহার হিসাবে গুরুদেবের ব্যবহার করা একটি পুরনো জামা। রবীন্দ্রনাথ কিছুতেই পুরনো ব্যবহার করা পোশাক দেবেন না, বনফুলও নাছোড়। অবশেষে একদিকে দামি পশম, অন্যদিকে রেশম দেয়া একটি প্রকাণ্ড জোব্বা উপহার হিসেবে পেলেন বনফুল। আসুন এই ভিডিওতে জেনে নিন বনফুলের এইরকমই আকর্ষণীয় জীবন কাহিনী। বাংলা সাহিত্য জগতে অন্যতম বিখ্যাত কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ তাঁর আসল নাম হলেও তিনি বনফুল নামেই অধিক পরিচিত। তাঁর লেখা উপন্যাস অবলম্বনে বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন নির্মাণ করেন ভুবন সোম ছবিটি, যেখানে উৎপল দত্তের অভিনয় দর্শক মনে আলোড়ন তুলেছিল। তাঁর উপন্যাস অগ্নিশ্বরের চলচ্চিত্ররূপে নাম ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার। পেশায় ডাক্তার হলেও সাহিত্য চর্চা আর পাখি দেখাই তাঁর জীবনের অন্যতম দিক ছিল। ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা বলাইচাঁদ সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর লেখায়। এই অসামান্য কথা সাহিত্যিককে ভারত সরকার তাঁর সারা জীবনের সৃজনশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে। তাঁর জন্মশতবার্ষিকীতে ভারতীয় ডাক বিভাগ তাঁর সম্মানসূচক একটি ডাক টিকিট প্রকাশ করে। 1899 সালের 19 জুলাই বিহারের পূর্ণিয়া জেলার মণিহারি গ্রামে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম হয়। তাঁর বাবা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার ও সমাজসেবক। মূলত তাঁরই উদ্যোগে তাঁদের মণিহারি গ্রামে মণিহারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। সত্যচরণের আদি নিবাস হুগলি জেলার শিয়াখালায়, কিন্তু তিনি বিহারের পূর্ণিয়াতেই ডাক্তারি শুরু করেছিলেন। শিয়াখালায় তাঁদের আদি ভিটের আশেপাশে ছিল প্রচুর কাঁটা ঝোপ। সেই কারণে তাঁদের পরিবার কাঁটাবনে মুখুজ্জে নামে পরিচিত ছিলেন। বলাইচাঁদের মায়ের নাম মৃণালিনী দেবী। সত্যচরণ ও মৃণালিনী দেবীর 6 সন্তানের মধ্যে বলাইচাঁদ ছিলেন প্রথম সন্তান। বলাইচাঁদের সবচেয়ে ছোট ভাই ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। ছোটবেলায় তাঁদের বাড়ির মুসলমান মজুর চামড়ুর স্ত্রী বলাইকে জলিংবাবু বলে ডাকতেন, আর শৈশবে বলাইচাঁদও তাঁকে দুধমা বলে ডাকতেন। তাঁর কাছ থেকেই প্রকৃতির সান্নিধ্যে বলাইয়ের বড় হওয়া এবং প্রকৃতিকে চিনতে শেখা, যা তাঁর কবিসত্তাকে বিকশিত করতে সাহায্য করেছিল। ভীষণ একগুঁয়ে ও রাশভারী বলাইচাঁদ ছিলেন অসম্ভব খাদ্যরসিক। পরবর্তীকালে 1927 সালে বলাইচাঁদ বেথুন কলেজের ছাত্রী ও সারদা দেবীর স্নেহধন্যা লীলাবতীর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। তাঁদের 4 সন্তান জন্ম নেয়। বাড়িতে তারাপদ পণ্ডিতের কাছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরে তিনি মণিহারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। এরপরে 7ম শ্রেণীতে সাহেবগঞ্জের রেলওয়ে স্কুলে ভর্তি হয়ে এই স্কুল থেকে তিনি 1918 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপরে হাজারিবাগ সেন্ট কলম্বাস স্কুলে ভর্তি হয়ে 1920 সালে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি, এবং তারপর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। কলকাতা মেডিকেল কলেজে পড়বার সময়
আশুতোষ মুখোপাধ্যায়, শিশির ভাদুড়ীর মতো ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন তিনি, যাঁদের প্রভাব তাঁর সাহিত্য জীবনেও পড়েছিল। ডাক্তারি পড়াশোনার শেষ দিকে বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহারের পাটনা মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি MBBS পাশ করে ভাগলপুরে ডাক্তারি করতে শুরু করেন। 1927 সালে বলাইচাঁদ মুখোপাধ্যায় পাটনা মেডিকেল কলেজের হাউস স্টাফ হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন, কিন্তু সেখানকার পরিবেশ পছন্দ না হওয়ায় চাকরিটি ছেড়ে দিয়ে তিনি একটি প্যাথোলজি ল্যাবরেটরির চাকরিতে যোগ দেন। 1928 সালে মুর্শিদাবাদের আজিমগঞ্জ হাসপাতালে মেডিকেল অফিসার হয়ে কিছুদিন কাজ করার পর আবার তিনি ভাগলপুরের খালিফাবাগে নিজে একটি ল্যাবরেটরি স্থাপন করে স্বাধীনভাবে কাজ করতে থাকেন। দীর্ঘদিন ভাগলপুরে সেই ল্যাবে ডাক্তারি করেছেন বলাইচাঁদ। তাঁর চরিত্রে স্বাধীনচেতা মনোভাব এবং আত্মসম্মানবোধ যথাযথভাবে পরিস্ফুট হয়েছে তাঁর লেখা অগ্নিশ্বর উপন্যাসের অগ্নিশ্বর চরিত্রটির মধ্যে। শুধু লেখা বা ডাক্তারি নয়, ছবি আঁকা, তারা দেখা ও পাখি চেনাও ছিল তাঁর অন্যতম শখ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম বিপুল বিস্তৃত এবং পাঠক মহলে খুবই জনপ্রিয়। তিনি প্রায় 1000 কবিতা, 586টি ছোট গল্প এবং বহু উপন্যাস ও নাটক লিখেছেন। কবিতার মধ্যে তাঁর লেখা 109টি ব্যঙ্গাত্মক কবিতা নিয়ে বনফুলের ব্যঙ্গ কবিতা প্রকাশিত হয়। স্কুল জীবনে হাতে লিখে তিনি বিকাশ নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। 1915 সালে 7ম শ্রেণীতে পড়াকালীন মালঞ্চ পত্রিকায় বলাইচাঁদের লেখা প্রথম একটি কবিতা প্রকাশ পায়। সকলের উৎসাহ থাকলেও স্কুলের প্রধান শিক্ষক রামচন্দ্র ঝায়ের প্রবল আপত্তি ছিল বলাইয়ের কবিতা লেখা নিয়ে। মূলত তাঁর চোখকে ফাঁকি দিতেই অগ্রজ সুধাংশু শেখর মজুমদারের পরামর্শে বনফুল ছদ্মনামে লিখতে শুরু করেন তিনি। পরবর্তীতে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই ছদ্মনামই বাংলা সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠে। কিন্তু এত কিছু থাকতে কেবলমাত্র বনফুল ছদ্মনাম নেয়ার পিছনে তাঁর অরণ্যের প্রতি গভীর ভালোবাসা ও আকর্ষণের কথা উল্লেখ করেছেন তিনি তাঁর জীবনীতে। 1919 সাল থেকে ভারতীয় প্রবাসী পত্রিকায় বনফুলের লেখা নিয়মিত ছাপা হতে থাকে। প্রবাসীতে তাঁর প্রথম ছোট গল্প চোখ গেল প্রকাশিত হয়। চারপাশের মানুষজন, নিত্যদিনের ঘটনা, অতি সাধারণ কথোপকথন এবং নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই বনফুল রচনা করেছেন একের পর এক কবিতা, গল্প বা উপন্যাস। তিনি আক্ষরিক অর্থেই ছিলেন বাংলার কথা সাহিত্যিক। বনফুলের যখন বিবাহ স্থির হয় লীলাবতীর সঙ্গে, সেই সময়ে তিনি কিছু চিঠি লিখেছিলেন লীলাবতীকে, যার কয়েকটি নিয়ে পরবর্তীকালে তিনি লেখেন কোষ্ঠীপাথর উপন্যাস। অগ্নিশ্বর উপন্যাসের বিষয়বস্তু ছিল একজন ডাক্তারের জীবন কাহিনী, যা তার দীর্ঘ চিকিৎসক জীবনেরই একটি প্রভাব। নিজের মেয়ের জন্য পাত্র খোঁজার ঘটনাবলী নিয়ে তিনি লিখেছেন কন্যাসু উপন্যাসটি। আবার তার নিজের জীবনবোধের পরিচয় পাওয়া যায় জঙ্গম উপন্যাসটিতে। শুধু পারিবারিক বা সামাজিক ঘটনাবলী তাঁর সৃষ্টির বিষয়বস্তু ছিল না, সমসাময়িক দেশের রাজনৈতিক অস্থিরতাও তাঁর গল্পে স্থান পেয়েছে। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন বা বিশ্বযুদ্ধ তাঁর কবিতা অঙ্গারপর্ণীতে স্থান পেয়েছে। বিখ্যাত আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে তিনি লিখেছেন আবাহনীয় ও অগ্নি নামের দুটি কবিতা। তার পাখি দেখা ও পাখি চিনতে শেখার যে শখ, তা ফুটে উঠেছে বিখ্যাত ডানা উপন্যাসটিতে। রবীন্দ্রনাথের সঙ্গেও বনফুলের ঘনিষ্ঠতা ছিল এক অন্য পর্যায়ে। তাঁরা একে অপরের পরামর্শ যেমন নিতেন, তেমনি একে অপরের লেখার প্রশংসাও করতেন। বনফুলের লেখা মানুষের মন গল্পটি পড়ে রবীন্দ্রনাথ যেমন খুশি হয়েছিলেন, ঠিক তেমনি বনফুলের লেখা নাটক শ্রী মধুসূদন ও তৃণখণ্ড উপন্যাসের কিছু অংশ পড়ে পছন্দ না হওয়ায় কিছু জায়গায় পরিবর্তনের পরামর্শ দিয়ে বনফুলকে চিঠি পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু স্বাধীনচেতা বনফুল নিজের মৌলিক সৃষ্টিতে রবীন্দ্র প্রভাবমুক্ত স্বকীয়তা বজায় রাখতে চেয়েছিলেন এবং তিনি তা সফলভাবেই করতে সক্ষম হয়েছিলেন। রবীন্দ্রনাথই আবার বনফুলকে নিজের স্মৃতিস্বরূপ নিজের গায়ের জোব্বা উপহার দেন। শুধু রবীন্দ্রনাথই নয়, তাঁর সঙ্গে নাট্যাচার্য, শিশির ভাদুড়ী, অশোক কুমার, উৎপল দত্ত, উত্তম কুমার, সত্যজিৎ রায় সকলেরই সুসম্পর্ক ছিল। বনফুলের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ হল বনফুলের কবিতা, চতুর্দশী, চরণ কমলেশু, নতুন বাঁকে প্রমুখ।
বনফুলের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে তৃণখণ্ড, জঙ্গম, অগ্নি, স্থাবর, অগ্নিশ্বর, হাটে বাজারে, ভুবন সোম, বৈতরণীর তীরে, নিরঞ্জনা, মানসপুর, পীতাম্বরের পুনর্জন্ম, গোপালদেবের স্বপ্ন, জলতরঙ্গ, তীর্থের কাক, পক্ষী মিথুন, স্বপ্ন সম্ভব, রূপকথা এবং তারপর, পিতামহ, প্রথম গরল, দুই পথিক, রাত্রি, আকাশবাসী, কোষ্ঠীপাথর, সাত সমুদ্র ১৩ নদী, প্রচ্ছন্ন মহিমা ও হরিশ্চন্দ্র ইত্যাদি। তার ছোট গল্পগুলি ছিল অভিনবত্বে ভরা। বনফুলের লেখা ৫০০রও বেশি ছোট গল্প সংকলিত হয়েছে বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, অদৃশ্য লোকে, তন্বী, অনুগামিনী, দূরবীন, মণিহারি, বনফুলের নতুন গল্প, বহুবর্ণ ইত্যাদি গ্রন্থে। শ্রী মধুসূদন ও বিদ্যাসাগর নামে দুটি অতি বিখ্যাত ও বহুল চর্চিত নাটক লিখেছেন তিনি। পটভূমি বইটি বনফুলের আত্মজীবনী। এগুলি ছাড়াও তিনি লিখেছেন বেশ কয়েকটি প্রবন্ধ। বনফুলের বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৯ সালে মৃণাল সেনের পরিচালনায় উৎপল দত্ত অভিনীত ভুবন সোম, ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত মহানায়ক উত্তম কুমারের অভিনীত অগ্নিশ্বর, ১৯৬৭ সালে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত অভিনেতা অশোক কুমার অভিনীত ছবি হাটে বাজারে, ১৯৫৬ সালে সুচিত্রা সেন ও উত্তম কুমারের অভিনীত ছবি একটি রাত, ১৯৮০ সালে পাকা দেখা এবং ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অর্জুন পণ্ডিত এগুলি উল্লেখযোগ্য। অর্জুন পণ্ডিত ছায়াছবির জন্য তিনি শ্রেষ্ঠ লেখক হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান। নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী বনফুলের লেখা নাটক শ্রী মধুসূদন মঞ্চস্থ করবেন বলে ঠিক করলেও শেষ পর্যন্ত করে উঠতে পারেননি। বনফুল তার নিজস্ব সৃষ্টির জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছেন। ১৯৫১ সালে তিনি শরৎস্মৃতি পুরস্কার লাভ করেন, ১৯৬২ সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার এবং ১৯৬৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক লাভ করেন। এছাড়াও ১৯৭৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় ডিলিট উপাধিতে ভূষিত হন। ভারত সরকার বনফুলকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে। ভারতীয় ডাক বিভাগ ১৯৯৯ সালে বনফুলের জন্ম শতবার্ষিকীতে একটি ডাক টিকিট প্রকাশ করে তাকে সম্মান জানায়। ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় ১০ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।